স্বাগত দীপ্তর সন্ধ্যার সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সন্ধ্যা 7:30টায় শপথ নেবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল। মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে 4 সদস্য। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষার পর ফেরত পাঠানো হয়েছে কারাগারে। দ্বিতীয় শেষ টেস্টে কাল অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। লক্ষ্য নতুন অধ্যায়ের সূচনা। এবারে বিস্তারিত। বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে সন্ধ্যা 7:30টায় শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গভবনের দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। রাষ্ট্রীয় এই অনুষ্ঠানে বিদায়ী অস্থায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, 3 বাহিনীর প্রধান, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক ও দেশি বিদেশি বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর 255 ভোট পেয়ে বিপুল ব্যবধানে জয়লাভ করেন। তার প্রতিদ্বন্দ্বী 11 দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পান 88 ভোট। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভায় আরও 4 জন যুক্ত হচ্ছেন। সন্ধ্যায় রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেওয়ার পর মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন তিনি। মন্ত্রী হিসেবে শপথ নেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। তিনি নরসিংদী 2 আসনের সংসদ সদস্য। এছাড়া ভোলা 1 আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরি এবং প্রতিমন্ত্রী হিসেবে গাইবান্ধা 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন শপথ নেবেন। জানা গেছে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্ভাব্য মন্ত্রী প্রতিমন্ত্রীদের কয়েকজনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের সন্ধ্যায় বঙ্গভবনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। দর্শক, এই মুহূর্তে বঙ্গভবনে রয়েছেন সহকর্মী শিউলি শবনম। সরাসরি যোগ দিচ্ছেন তিনি। শিউলি, রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে এখন পর্যন্ত অতিথি হিসেবে কারা এসেছেন আর বঙ্গভবনের সার্বিক পরিস্থিতি আমাদের জানান। ঠিক মিনিট 50 বাদে বঙ্গভবনের দরবার হলে শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা বিকাল থেকে দেখতে পেয়েছি বঙ্গভবনের ভেতরে এবং বাইরে উভয় দিকে আসলে এক ধরনের সাজ রব, মানে এক ধরনের আনুষ্ঠানিকতা চলছে। তো আমি যদি আপনাকে সব মিলে বলি যে বিকেল থেকে এর মধ্যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অতিথিরা আসতে শুরু করেছেন এবং এর মধ্যে আমরা দেখেছি সামরিক বেসামরিক কর্মকর্তারা ইতিমধ্যে অনুষ্ঠানস্থলে যোগ দিয়েছেন এবং আমরা অন্তর্বর্তী সরকারের সময়ের উপদেষ্টাদেরও অনুষ্ঠানস্থলে আসতে দেখেছি। যদিও এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিত হওয়ার সময় ঘনিয়ে এসেছে, তিনি এখনও পর্যন্ত আসেননি। এছাড়া বিদেশি কূটনীতিক এবং রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের আমরা এখানে আসতে দেখেছি। রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন তারা ইতোমধ্যে আসতে শুরু করেছেন এবং শপথ গ্রহণের এই অনুষ্ঠান মূলত ঠিক 7:30 নাগাদ শুরু হবে। তবে যেহেতু অতিথিদের আসার সময় 6:30 নির্ধারণ ছিল এবং ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি বঙ্গভবনের যে দরবার হল, সে দরবার হল আসলে অনেকখানি পরিপূর্ণ হয়ে গেছে এবং আপনি জানেন নিশ্চয়ই যে এখানে প্রায় এই শপথ অনুষ্ঠানকে ঘিরে 1200 অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং 1200 অতিথিদের মধ্যে আমরা দেখতে পেয়েছি বিকেল নাগাদ অর্থাৎ 5টার দিক থেকে আসলে অতিথিরা আসতে শুরু করেছেন এবং ইতিমধ্যে বঙ্গভবনের যে দরবার হল পাশেই, সেই দরবার হল আসলে প্রায় কানায় কানায় পূর্ণ বলা চলে অনেকটা। এবং আমরা দেখতে পেয়েছি অতিথিদের জন্য বসার জন্য বাড়তি আসনেরও ব্যবস্থা করা হয়েছে দরবার হলের যে নির্ধারিত আসন তার বাইরে। এবং আপনাকে যদি একটু বলি আনোয়ারুল, এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি আসলে যেহেতু রাজনীতি অঙ্গনে একটি পরিচিত মুখ এবং একটি দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা, অন্যদিকে বিএনপি দলের মহাসচিব ছিলেন, কিন্তু
আজকে এই যে শপথ গ্রহণ অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের মধ্য দিয়ে তার জীবনের আসলে একটি নতুন বাঁক পরিবর্তন হতে যাচ্ছে এবং নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে এবং আজ থেকে তার ঠিকানা হতে যাচ্ছে বঙ্গভবন। যিনি বিএনপির মহাসচিব হিসেবে এতদিনে রাজনীতির যে নেতৃত্ব দিয়েছেন, সেই জায়গা থেকে আসলে তাকে রাজনীতির বাইরে গিয়ে তাকে একটি রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করতে হবে এবং এই দায়িত্বকে ঘিরে আসলে তার জীবনের যে বড় মোড় পরিবর্তন ঘটছে, তাকে রাজনীতির মাঠ থেকে বঙ্গভবনের যে সাংবিধানিক পরিসর, এই ভূমিকার ভারসাম্য রক্ষা এখন তার সামনে নতুন চ্যালেঞ্জ। অর্থাৎ তার যে নতুন যাত্রা, সেটি আজকে শপথ গ্রহণের মধ্য দিয়ে নতুনভাবে শুরু হচ্ছে এবং রাষ্ট্রপতি হিসেবে আসলে দলের বাইরে গিয়ে, রাজনীতির বাইরে গিয়ে তার ভূমিকা কেমন হবে সেটির দিকে এখন আসলে বাংলাদেশের নাগরিকদের নজর থাকবে। তো সব মিলে আমি যদি বলি যে আসলে রাষ্ট্রপতি হিসেবে তার যে নতুন পথের শুভযাত্রা, সেই যাত্রা আসলে আজকে থেকে শুরু হবে এবং আপনি নিশ্চয়ই ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আসলে বঙ্গভবনের দরবার হলে এবং এই শপথ অনুষ্ঠানে যোগ দিতে আসছেন এবং অতিথিরা যতই সময় ঘনিয়ে আসছে আসলে তাদের আসার অতিথিদের উপস্থিতির সংখ্যা বাড়ছে এবং আমরা দেখতে পাচ্ছি বিদেশি কূটনীতিকদের অধিকাংশ আসলে চলে এসছেন এর মধ্যে এবং আরও যেহেতু প্রায় ঘন্টা খানেক সময় আছে, সেই সময়ের মধ্যে তারা আসলে ইতিমধ্যে চলে আসবেন এই অনুষ্ঠানে যোগ দিতে। তো আমি আপনাকে যদি বলি যে আসলে শপথ অনুষ্ঠানকে ঘিরে শিউলি, একটা জিনিস একটু আমাদের জানাবেন কি? শিউলি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, মন্ত্রী হিসাবে 4 জনের শপথ নেওয়ার কথা আমরা শুনছি, আসলে তারা কি এসে পৌঁছেছেন? তারা এখনো পর্যন্ত তাদের উপস্থিতি আমাদের চোখে পড়েনি, তবে আপনি যেটা বলেছেন আরুল, সে বিষয়টা সঠিক যে আমরা যেটা মন্ত্রিপরিষদ সূত্রে জানতে পেরেছি যে মন্ত্রিপরিষদে একটা রদবদল ঘটছে এবং 4 জন নতুন করে সদস্য আজকে এই জায়গাতে শপথ নেবেন এবং রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণ শেষে তারা আসলে এখানে শপথ নেবেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরই তাদের আসলে শপথ নেবেন, শপথ গ্রহণ করাবেন। এবং আমি যদি আপনাকে বলি যে সেই 4 জনের তারা হয়তো ইতিমধ্যে উপস্থিত হবেন, কিন্তু তবে এখনো পর্যন্ত আমরা তাদেরকে দেখতে পাইনি এবং নতুন যে সদস্যদের মধ্যে আমি যদি আপনাকে একটু নাম উল্লেখ করি আনোয়ারুল, তাদের মধ্যে আমরা জানতে পেরেছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, তিনি নতুন সদস্য হিসেবে শপথ নেবেন। জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, তারপর বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রুজভেরি ও গাইবান্ধা 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন, তাদের নাম আলোচিত হচ্ছে এবং তারা আজকে মন্ত্রিপরিষদের নতুন সদস্য হিসেবে শপথ নেবেন। যেহেতু আপনি জানেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে আসনে ছিলেন, সেই আসনটি আজকে শপথ গ্রহণের পরপর তার সেই আসনটি শূন্য হবে এবং এই আসনটির শূন্য হবে এবং এইসব ঘিরে এবং মন্ত্রিপরিষদে আরও কিছু সদস্য যারা বাড়তি দায়িত্ব পালন করেছিলেন কয়েকটি মন্ত্রণালয়ের, সব মিলে তারাও এই শপথ গ্রহণের মধ্য দিয়ে তারা সেই মন্ত্রিপরিষদের শূন্যস্থানগুলো তারাও পূরণ করবেন এবং সব মিলে আমি আনোয়ারুর যদি আপনাকে উল্লেখ করি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে এই স্থানে বঙ্গভবনের ঐতিহাসিক যে দরবার হল, সেই দরবার হল থেকে তিনি যে নতুন রাষ্ট্রপতি হিসেবে তার নবযাত্রার সূচনা করবেন, সেই যাত্রার দিকে আসলে এখন দেশবাসী তাকিয়ে আছে এবং অনেকটা বলা যায় পুরো বিশ্ব তার এই শপথ গ্রহণ এবং নতুন রাষ্ট্রপতি নির্বাচনের দিকে তাকিয়ে আছে এবং এটি আসলে সত্যিকার অর্থে বলা যায় একটি মাহেন্দ্রক্ষণ, সেই মুহূর্তের দিকে আসলে সবাই অপেক্ষা করছে। আনোয়ারুল, এই ছিল এখান থেকে। জি শিউলি, আপনাকে ধন্যবাদ। দর্শক, বঙ্গভবন থেকে জানাচ্ছিলেন সহকর্মী শিউলি শবনম। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার জুমার নামাজের পর কবর জিয়ারত শেষে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এরপর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ফাতেহা পাঠ এবং দোয়া মোনাজাত করেন। এ সময় বিএনপি দলীয় সংসদ সদস্য কামরুজ্জামান রতন ও নবনির্বাচিত প্রেসিডেন্টের সহকারী একান্ত সচিব ইউনুস আলী উপস্থিত ছিলেন। এর আগে বেইলি রোডের স্টাফ কোয়ার্টার জামে মসজিদে জুমার নামাজ পড়েন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে সবজির বাজার কিছুটা স্থিতিশীল রয়েছে, তবে মাছের দাম নিয়ে অস্বস্তিতে ক্রেতারা। সরু চালের দামও কিছুটা চড়া।
রাজধানীর কাঁচা বাজারে সরবরাহ বাড়ায় সবজির দাম এক প্রকার স্থিতিশীল রয়েছে, মিলছে শীতের আগাম সবজিও। তবে শীতকালীন সবজি হিসেবে শিম টমেটোর দাম বেশ চড়া। সবজির দাম অনেক কম। কাঁকরোল যেটা আছে 60 টাকা, আর ভেন্ডি যেটা আছে 50 টাকা, উস্তাও 50, ধন্দুলও 50 টাকা। সিমটা নতুন আসছে, সিমের দাম একটু বেশি আছে। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে বাজারে সবজির দাম একটু কম। ক্রেতার স্বস্তি উবে যায় চাল আর মাছের বাজারে এলে। রুই কাতলা তো দূরে, চাষের পাঙাশ মাছের দামও এখন 230 থেকে 250 টাকা। চাষের মাছ এগুলো আমরা 650 টাকা কেজি ট্যাংরা মাছ, আর যেগুলো আমরা নদীর ট্যাংরা মাছ এগুলো কেজি 850-900 টাকা কেজি। নদীর মাছ দেশি মাছের দাম বেশি হইব, কেন আপনি সারাদিনে বোধ একটা জাল বোধ 2 কেজি মাছ ধরতে পারে না। দুই প্রজাতির মাছই, যেটি ওরা বলতেছে নদীর কিংবা যেটা চাষের, দুইটারই অনেক দাম বেশি। চালের মধ্যে মিনিকেট আগের দামে বিক্রি হলেও নাজিরশাইল প্রতি কেজি বেড়েছে 20 টাকা, আর পোলাও চাল 150 টাকা ছুঁয়েছে। প্রতি কেজিতে 100 টাকা করে বাড়ছে পোলার চাল, নাজিরশাইল 20 থেকে 25 টাকা বাড়ছে। 28 মিনিকেট মোটা চাল এগুলো দাম বাড়ো না কমও না, আগের রেটে আছে। দামটা তো একটু বেশি মনে হইতেছে, এই আজকের গত বাজারের থেকে আজকে একটু বেশি মনে হচ্ছে। রাজধানীর কাউরান বাজারে প্রতি কেজি গরুর মাংস 700 থেকে 850 এবং খাসির মাংস 1200 টাকায় বিক্রি হচ্ছে। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর ফের আদিয়ালা কারাগারে ফেরত পাঠানো হয়েছে। এর আগে সুপ্রিম কোর্টের নির্দেশে শুক্রবার গভীর রাতে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কারাগার থেকে তাকে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়। সেখানে 6 সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষা করেন। চিকিৎসকরা জানান ইমরান খান নিরাপদেই কারাগারে থাকতে পারবেন। এরপর পিটিআইয়ের প্রতিষ্ঠাতাকে কারাগারে ফেরত নিয়ে যায় কারা কর্তৃপক্ষ। এর আগে ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করে সরকার পক্ষ, অবশ্য তা সরাসরি খারিজ করে দেন দেশটির সর্বোচ্চ আদালত। 2023 সালের আগস্ট থেকে দুর্নীতিসহ একাধিক মামলায় কারাগারে বন্দী ইমরান খান। কারাগারে তার শারীরিক অবস্থার অবনতির কারণে গত 1 বছর ধরে উদ্বেগে সময় কাটাচ্ছেন দলীয় নেতাকর্মী ও পরিবারের সদস্যরা। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে দখলদারিত্ব বাড়াতে প্রায় 1200 বসতবাড়ি নির্মাণের জন্য দরপত্র আহ্বান করায় ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা জানিয়েছে 7 দেশ। এক যৌথ বিবৃতিতে এই নিন্দা জানায় যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে ও কানাডা। এতে বলা হয়, অধিকৃত পশ্চিম তীরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ E1 এলাকায় ইসরায়েলের বসতি স্থাপনের সিদ্ধান্ত অগ্রহণযোগ্য ও বেআইনি। এর ফলে বহুল আলোচিত দ্বিরাষ্ট্র বাস্তবায়নের সম্ভাবনাও মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে। এ অবস্থায় এই প্রকল্প বাস্তবায়নের পথ থেকে অবিলম্বে সরে আসতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে দেশগুলি। খেলার খবর। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট জয়ে নতুন অধ্যায় রচনা করেছে বাংলাদেশ দল। এবার তাদের মিশন ম্যাকাই টেস্ট। আগামীকাল খেলা শুরু সকাল 6টায়। অস্ট্রেলিয়ার মাটিতে ডারউইন টেস্ট জয়ে বাংলাদেশের ক্রিকেট নিয়ে আলোচনার নতুন দরজা খুলেছে। র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা দলকে হারানোটাই টাইগারদের বড় অর্জন। এটি বাংলাদেশ দলকে আরও এগিয়ে নিয়ে যাবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভালো পারফরমেন্স মানাটাই হলো যে ওয়ার্ল্ড ক্রিকেটে একটা স্টেটমেন্ট দেওয়া, একটা বিবৃতি দেওয়া, নিজের পারফরমেন্সটাকে একেবারে মানে এনহ্যান্স করার যে একটা বিষয় থাকে বা নিজেকে একটা মেলে ধরার যে একটা বিষয় থাকে, সেটা ওই মানে করার সুযোগটা এখানে থাকে। যেমন ধরুন যে এই টেস্ট ম্যাচটা বাংলাদেশ জিতেছে, এখন দেখবেন যে শুধুমাত্র ক্রিকেট বিশ্বের না, আপনি পুরো পৃথিবীর যত স্পোর্টস এরিনা রয়েছে সবগুলো স্পোর্টসে কিন্তু এখন বাংলাদেশের এই জয়টাকে নিয়ে একটা আলোচনা হচ্ছে, কারণ দলটা ছিল অস্ট্রেলিয়া। সো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যখনই আপনি ভালো পারফরমেন্স করবেন, তখন এমনিতেই আপনাকে কিন্তু পুরো বিশ্বের নজর বা ফোকাস কিন্তু আপনার উপর চলে আসবে। ডারউইন টেস্টে তানজিদ সেঞ্চুরি করলেও জয়ের মূল নায়ক ছিলেন পেসার হাসান মাহমুদ। 9 উইকেট নিয়ে ম্যাচ সেরা। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে মাত্র 198 রানে গুটিয়ে দিতে বড় ভূমিকা রাখেন হাসান। একাই নেন 6 উইকেট। দ্বিতীয় ম্যাচেও দলের ট্রাম্প কার্ড হিসেবে থাকছেন তিনি। কোনো একজনকে যদি বিশ্রামও দেয় টিম ম্যানেজমেন্ট, অন্তত আমি অবাক হব না। তবে হাসান মাহমুদ বিশ্রাম পাচ্ছেন না। তিনি যে পারফরমেন্স দেখিয়েছেন, আমার মনে হচ্ছে যে এখন পর্যন্ত এই সিরিজে তিনি সেরা আপনার পেস বোলার। এত সুন্দর পারফরমেন্সের পর নিশ্চয়ই তাকে পরের ম্যাচেও তিনি বাংলাদেশ দলের অন্তত পেস বোলিংয়ে একটা ট্রাম্প কার্ড হতে যাচ্ছেন।
কোনো সন্দেহ নেই। এবং আপনি দেখবেন যে ডারউইন টেস্টে যেটা যেটাতে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা সবচেয়ে বেশি আতঙ্কে ছিল যতবার আপনার হাসান মাহমুদ বোলিংয়ে এসেছেন। সাকিব আল হাসান ও তামিম ইকবালের মতো তারকা ক্রিকেটাররা অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে খেললেও টেস্ট খেলার সুযোগ হয়নি। এই সফরে যারা খেলছেন তারা সৌভাগ্যবান বলে মনে করছেন ক্রীড়া সংশ্লিষ্টরা। এই দলের যারা খেলার সুযোগটা পেয়েছেন, যারা ভালো পারফর্ম করতে পেরেছেন, তারা খুবই লাকি, তারা খুবই সৌভাগ্যবান এবং সেই সৌভাগ্য এই ম্যাচে জিতে তারা সেই সৌভাগ্যটার পরশে আরেকটু বাড়িয়ে নিয়েছেন, কোনো সন্দেহ নেই। সামনে আরেকটা ম্যাচ রয়েছে, সেই ম্যাচেও যদি তারা ভালো পারফরমেন্স করতে পারেন তাহলে তা বলা যেতে পারে যে দে উইল কাম ব্যাক উইথ হোল, অর্থাৎ তারা সব কিছু নিয়েই অস্ট্রেলিয়া থেকে ফিরে আসতে পেরেছেন। 22 আগস্ট ম্যাকায়ে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। শেষ করব দীপ্তর সন্ধ্যার সংবাদ, তার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। কিছুক্ষণ পর শপথ নেবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন 4 সদস্য। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষার পর ফেরত পাঠানো হয়েছে কারাগারে। দ্বিতীয় শেষ টেস্টে কাল অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ, লক্ষ্য নতুন অধ্যায়ের সূচনা। এ ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।